হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো রয়েছে। আমরা 75 অবধি করে নিয়েছিলাম ধারক ধারকত্বের ক্লাস 12-এর ফিজিক্সের। তো আজ আমরা 76 থেকে 90 অবধি করব। এরপরে 90 করার পরে আমরা রোদের অঙ্কগুলো করব। এই চ্যাপ্টারটা শেষ করে পরের অঙ্কগুলো করব। ওইটা কিছুটা করে আসার পর ফের তোমরা যদি করে নাও এই অবধি, ফের আমি পুনরায় প্রথম থাকতে শুরু করব। না হলে একটা চ্যাপ্টার বেশি হয়ে যাচ্ছে, অন্য চ্যাপ্টারগুলো কমে যাবে। তো এরপরে আমি রোদের ভিডিওটা নিয়ে আসব। তো আজকের তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। ফার্স্ট ছিল হচ্ছে 76-এ একটা নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি সমপরিমাণ ঋণাত্মক আধানের মধ্যে পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করানো হলো। ফলে আধান দুটির মধ্যে কার্যকরী বল কমে গেল, ফলকটি উত্তপ্ত হলো, আধান দুটি পরস্পরকে আকর্ষণ করলো, ফলকটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলো। কোনটা হবে? আচ্ছা, বলেছে নির্দিষ্ট ব্যবধান অবস্থিত দুটো সমপরিমাণ ঋণাত্মক আধানে, এইরকম ঋণাত্মক আধান আছে, এই একটা, এইরকম ঋণাত্মক আধান। তাহলে ঋণাত্মক আধানের মধ্যে কি ঘটে? বিকর্ষণ হয়। শুনে রাখো, বিকর্ষণ বল হয়। এই বিকর্ষণ বল, যদি বিকর্ষণ বল এফ সবসময় কি হয়? বিকর্ষণ বলে কুলম্বের সূত্র অনুসারে যদি হয় তাহলে এইরকম হতো না, যদি সিজিএসে ধরি 1/k Q1 Q2 বাই r²। এবার বলেছে বৈদ্যুতিক ফলক প্রবেশ করানো হলো, তাহলে প্রথমে যখন থাকে তখন কত হয়? কে এর মান 1। তাহলে এফ সমান কি হয়? যদি বায়ু থাকে, যদি এখানে বায়ু থাকলে কি হয়? কে ইকুয়াল টু 1 হয়। তখন কি হয়? Q1 Q2 বাই r²। এবার যদি অন্য মাধ্যম থাকে পরাবৈদ্যুতিক ধ্রুবক, তখন কি হবে? এফ ইকুয়াল টু 1/k Q1 Q2 বাই r²। যখন এইটার মান কত হয়? নিঃসন্দেহে 1-এর থেকে বড় হয়, 2, 3, 4, 5 এইরকম যাই কিছু হোক আর কি। যদি কে এর মান বাড়ে তাহলে এফ এর মান নিঃসন্দেহ কমবে। সবচেয়ে কম কার ধরা হয়? বায়ুর ধরা হয়। বায়ুর সাপেক্ষে সবকিছু তো আমরা পরিমাপ করি। তো যখন কে এর মান বাড়বে তাহলে এফ এর মান কি হবে? তখন এফ এর মান হবে কি? কমে যাবে। সুতরাং আধান দুটির মধ্যে কার্যকরী বল কম হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। বিকর্ষণ বল কমে যাবে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে আমরা একটা কোশ্চেন করে নিচ্ছি। এইবার চিন্টু, পিন্টু আর পিঙ্কি হাজির, ওরাও অঙ্ক করবে। ঠিক আছে, তো এদের নিয়ে আমাদের চলতে হবে। চলো শুরু করা যাক। তো এরপরে কোশ্চেন, যেহেতু চিন্টু এসে গেছে তাহলে আমরা জিজ্ঞাসা করি, চিন্টু এর পরে কোশ্চেন বলো কি আছে, তুমি বলবে। একটি সমান্তরাল পাত ধারককে আহিত করে ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করা হলো। এবার পাত দুটির মধ্যে দূরত্ব বৃদ্ধি করা হলে ধারকের আধান বৃদ্ধি পাবে। প্রথমে কি আছে? যদি এই রকম একটা ধারক থাকে, এর এপারে কি দিয়েছে? একটা ব্যাটারি দিয়েছে, দিয়ে এপারে প্লাস দিয়েছে, এপারে মাইনাস আধান হবে এইরকম। এইবার ব্যাটারি খুলে নেওয়া হয়েছে, নিয়ে তাহলে এই রকম ধারক রয়েছে। এবার প্লাস আর এই মাইনাস, এদের মধ্যে দূরত্ব মনে করো প্রথম এক্স ছিল, তারপরে অনেকটা বাড়িয়ে মনে করো এক্স প্লাস ডি করে দেওয়া হলো, দূরত্ব বেড়ে গেল। তাহলে কি হবে? এইখানে আমাদের জিনিস দেখো যে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আমরা কি জানি? সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, তাহলে সি সমান আমরা কি জানি? কে এপসিলন নট আলফা বাই ডি। কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এপসিলন নট কি? এপসিলন নট হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আলফাটা কি? পাতের ক্ষেত্রফল, আর ডিটা কি? দুটো পাতের মধ্যে ডিস্টেন্স, দূরত্ব। এটা হচ্ছে সি। তো এইখানে যদি দূরত্ব বাড়ে তাহলে ধারকত্ব বাড়বে। ডি এর সাথে এটা ইনভার্সলি প্রপোর্শনাল, এটা যদি কমে তাহলে এটা বাড়বে। সুতরাং অপশান ডি তো হবে না। ধারকের আধান বৃদ্ধি পাবে। আধান কেন বাড়বে? দূরত্ব কাছে আসুক আর দূরে যাক, আধান তো বাড়ার কোনো গল্প নেই। সুতরাং এও অপশান হবে না। বিটা, পাত দুটির বিভব পার্থক্য বৃদ্ধি হবে। আচ্ছা, আমরা যদি এই পাত থাকে, এই হচ্ছে প্লাস আধান
আর এই হচ্ছে মাইনাস আধান। তো আমরা জানি কি তো আমি ধরে নিচ্ছি ভি ইকাল টু কিউ বাই ডি। তার দূরত্ব যদি বাড়ে তাহলে কি হয়, বিভব কমতে থাকে, কিন্তু এইখানে কি বলেছে পাত দুটোর বিভব পার্থক্য বৃদ্ধি পাবে, তাহলে এটাও হবে না, সুতরাং এটাও হবে না। সুতরাং পড়ে রয়েছে কি সি সঞ্চিত স্থিতিশক্তি। তার সঞ্চিত স্থিতিশক্তির সূত্র কি, তাহলে ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। তো হাফ কে এপসিলন নট আলফা ডি আর কিউ এইখানে ডি। তাহলে ডি যত কমবে এটা স্কোয়ার হবে, ডি যত কমবে তাহলে ইউ তত কি হবে বাড়তে থাকবে, তাই না? তাহলে এটা সুতরাং ধারকের সঞ্চিত স্থিতিশক্তি কি হবে, যদি ডি বাড়তে থাকে, এইখানে আমি অপোজিটটা করেছি, যদি ডি বাড়তে থাকে তাহলে ইউ কি থাকবে, কমতে থাকবে, ডি বাড়লে ইউ কমবে, সুতরাং ধারকের সঞ্চিত স্থিতিশক্তি হ্রাস পাবে। তারপরে কোয়েশ্চেন কি, একটি গোলীয় তরল ফোঁটার ধারকত্ব 1 মাইক্রোফ্যারাডে, এটি বিভাজন ঘটে সমান ব্যাসার্ধের 8টি ফোঁটার সৃষ্টি হলো, প্রতি ফোঁটার ধারকত্ব কত হবে? আচ্ছা, যারা আমার রিলস দেখোনি রিলস দেখে নেবে, রিলসে আমি 5টা মাত্র শর্টকাট ট্রিক্স দিয়েছি। ট্রিক্স বলতে ফর্মুলা, যেগুলো দিলে অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে। इसकी गारंटी मैं नहीं दे सकता। তো আমরা সি ড্যাশ ইকুয়াল টু একটা ট্রিক্স করেছিলাম n টু দি পাওয়ার 1/3 ইন্টু সি। সি ড্যাশটা কি ছিল না, বড় ফোঁটার ধারকত্ব, বড় ফোঁটার ধারকত্ব। আর সিটা কি, ছোট ফোঁটার ধারকত্ব, ছোট ফোঁটার ধারকত্ব। এইবার এইখানে দেখো একটি গোলীয় তরল ফোঁটা, তাহলে এইটা সি ড্যাশের জায়গা কত হবে 1 মাইক্রোফ্যারাড, আর এন এর জায়গা কত হবে 8 টু দি পাওয়ার 1/3, আর এটা হচ্ছে কি প্রতিটা, মানে এটা হচ্ছে সি। তো 1 মাইক্রোফ্যারাড সমান 2Q, এর মাথায় 1/3 ইন্টু সি। তো 2C সমান 1 মাইক্রোফ্যারাড, তো সি ইকুয়াল টু 1/2 মাইক্রোফ্যারাড। সুতরাং অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। চিন্টু ঠিক আছে? এরপরে পিন্টু বলবে, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ভর করে। আচ্ছা, সমান্তরাল পাত ধারকের সূত্র কি? সি ইকুয়াল টু কিন্তু এদিকে দেখো কে এপসিলন নট আলফা বাই ডি, কে এপসিলন নট আলফা বাই ডি। তো সমান্তরাল এইখানে দেখো, তাহলে তার ধারকত্ব নির্ভর করে পাত দুটির বেদ তো মোটেই নয়, এটাও হয় না। পাত দুটির মধ্যবর্তী দূরত্বের উপর অবশ্যই এটা করে। পাত দুটির বিভব পার্থক্যের উপর না, পাত দুটির তো বিভব পার্থক্যের উপর নির্ভর করে না। পাত দুটির বিভব পার্থক্যের উপর, আচ্ছা ধারকত্ব না, ধারকত্বে ভি নেই। পাত দুটির সঞ্চিত আদানের উপর না, এখানেও সঞ্চিত আদানও নেই। সুতরাং অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন কি 80। আচ্ছা, এইটা ছোট হয়ে গেছে তাই না, একটু বড় করে দিই। 4টি ধারক C1 ইকুয়াল টু সি, C2 ইকুয়াল টু 2C। আচ্ছা, এইটা হচ্ছে সি, এটা হচ্ছে 2C, এটা হচ্ছে 3C, আর এটা হচ্ছে 4C, এইরকম রয়েছে। তাহলে বলেছে C2 ও C4 আধানদ্বয়ের মধ্যে, মানে ধারকদ্বয়ের মধ্যে আধানের অনুপাত কত। তাহলে প্রথমে এইরকম ধারক 3টে রয়েছে, আর এই একটা ধারক রয়েছে, 3টে কি রয়েছে শ্রেণী সমবায় রয়েছে। তাহলে শ্রেণী সমবায় যারা থাকবে তাদের তুল্য ধারকত্ব কত হবে? তাহলে এটা 3C, এটা 2C, আর এটা C। তাহলে 1/, আমি ধরে নিচ্ছি শ্রেণী সমবায় ওপরের কোটা তুল্য ধারকত্ব হচ্ছে C ড্যাশ, তাহলে C ড্যাশ ইকুয়াল টু কি 1/3C প্লাস 1/2C প্লাস 1/C। তাহলে 1/C ড্যাশ ইকুয়াল টু কত 6C, তাহলে 2, 3 আর এখানে 6, তাহলে কত হবে 6, হ্যাঁ 3 2 6, 2 3 6 আর 6। তো 1/C ড্যাশ ইকুয়াল টু 6 3 9, 11/6C, এটা 6C। তাহলে C ড্যাশ ইকুয়াল টু কি 6C/11। এইবার টোটাল ধারকত্ব কত সেটা আমরা বার করব। টোটাল ধারকত্ব তাহলে কি হবে, তাহলে এইটাও তো একটা ক্যাপাসিটর, তার সাথে এরকম ব্যাটারি যুক্ত রয়েছে, তো টোটাল ধারকত্ব আমি এইখানে করছি
মনে করো টোটাল ধারকত্ব হচ্ছে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, সি। তাহলে এইটাকে করলে এইটা হচ্ছে সি ড্যাশ, আর এটা হচ্ছে কত, আর এটা তো কত রয়েছিল, C4 মান কত ছিল 4C। তাহলে সি ইকুয়াল টু সমান্তরালে থাকলে কি হয়, সমান্তরালে থাকলে যোগ হয়। সুতরাং সি ইকুয়াল টু সি ড্যাশ প্লাস 4C। সি ড্যাশের মান কত 6C/11 প্লাস 4C, এটা তার মানে 44, 11 4 44, আর নিচে হচ্ছে 11, তার মানে 50C/11। C4 এর আধান সমান কত, Q4 ইকুয়াল টু, তাহলে CV, তাহলে C এর জায়গায় কত হবে 4C, আর V এর জায়গায় কত হবে এমনি V, কারণ সমান্তরাল সমবায়ে বিভব সেম থাকে, এটা তো V, তাহলে এটা হবে কত 4CV। আর C2 এর আধান, C2 এর আধান তাহলে কত হবে Q2 সমান কত CV। তাহলে Q2 এর বিভব কত, এই Q2 এর ধারকত্ব কত, Q2 এর ধারকত্ব হচ্ছে 6C11। আচ্ছা আচ্ছা, এইখানে এইটা বার করার দরকার নেই, এইটা বার করার দরকার নেই। তাহলে 6C11 ইন্টু V এটা। সুতরাং আমাদের চেয়েছে কি Q2 is to Q4, তাহলে 6CV/11 is to 4CV, CB কেটে যাবে, 6 11 আর এখানে হচ্ছে 4, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে এটা হয়ে যাবে। তো 3 is to কত হবে 22, 3 is to 22। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। বুঝতে পারলে চিন্টু? এইবার এটা করার দরকার নেই, এটা করতে হবে না। তারপরের কোশ্চেনে যাই। এইবার কে বলবে, পিঙ্কি বলবে। আচ্ছা, একটি বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 9 পিকোফ্যারাড, পাত দুটির মধ্যবর্তী দূরত্ব D। এখন পাত দুটির অন্তর্বর্তী অঞ্চল দুটি ভিন্ন পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা ভর্তি করা হলো। এদের একটির বেধ D/3 এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক 3, অন্যটির বেধ 2D/3, পরাবৈদ্যুতিক ধ্রুবক 6। সমান্তরাল পাত ধারকটির ধারকত্ব K1 K2 কোথায় আছে এখানে? K1 K2 তো নেই, সুতরাং এটা আমরা অন্যভাবে করব। যদি এটা ধরে নিচ্ছি K1, এটা ধরে নিচ্ছি K, আচ্ছা এটা ধরে নিচ্ছি D1, এটা ধরে নিচ্ছি K1, এটা D2, এটা হচ্ছে K2। সুতরাং C ইকুয়াল টু, এখানে বায়ুপূর্ণ রয়েছে, তো বায়ুপূর্ণ থাকলে, তাহলে বায়ুপূর্ণ থাকলে কি হবে, C ইকুয়াল টু আমরা জানি কি K এপসিলন নট, তাহলে K এর মান তো অ্যাকচুয়াল কি হয় K এপসিলন নট আলফা/D, এইরকম হয়। তো K এর মান এখানে তো বায়ু আছে, সুতরাং C ইকুয়াল টু এপসিলন নট আলফা/D। কিন্তু এইখানে দুটো আলাদা আলাদা বেদ দেওয়া আছে। অ্যাকচুয়াল তোমরা সেই ছবি কেমন হবে এই রকম ছিল। এইটা একটা মনে করো, এটা হচ্ছে D1 যার পরাবৈদ্যুতিক ধ্রুবক K1, এটা হচ্ছে D2 যার পরাবৈদ্যুতিক ধ্রুবক K2। সুতরাং এটাকে কেমনভাবে লিখব, এপসিলন নট আলফা D1/K1 প্লাস D2/K2, এইরকম লিখতে হবে। তাহলে C ইকুয়াল টু, এখানে K1 K2 কি যাবে, লসাগু হবে এপসিলন নট আলফা আর D1 K2 প্লাস D2 K1, আর নিচে কি হবে K1 K2। তো C ইকুয়াল টু এপসিলন নট আলফা K1 K2 বাই D1 K2 প্লাস D2 K1। তাহলে D1 K2 K1 D2 এপসিলন নট আলফা K1 K2। সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। এখানে একটু প্রশ্ন ভুল রয়েছে, কারণ এটা K1 আর D1 এইরকম হবে, তবে উত্তর আসবে না, তো ওই দিয়ে করতে হবে। তারপরে কোয়েশ্চেন কে দেখি, 82। 4টি সমান ধারকত্ব বিশিষ্ট ধারক শ্রেণীর সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় C1 এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় C2। তাহলে C1 C2 এর অনুপাত কত হবে, কি হবে? এই কে বলবে? চিন্টু বলবে।
শ্রেণী সমবায় যুক্ত করলে C1 এর প্রত্যেকটা যদি ধরি, প্রতিটি ধারক এর মান, প্রতিটি ধারকের ধারকত্বের মান, ধারকত্বের মান C। তাহলে শ্রেণী সমবায় থাকলে কি হবে? তাহলে 1/C1 ইকুয়াল টু কত হবে? 1/C প্লাস 1/C প্লাস, চিন্টু বলতে থাকো, তাহলে 1/C ড্যাশ ইকুয়াল টু কি হবে? 4/C। সুতরাং C ড্যাশ ইকুয়াল টু কি হবে? C/4। আর সমান্তরাল সমবায় থাকলে পিন্টু বলো, তাহলে সমান্তরাল সমবায় তাহলে কি হবে? C2 ইকুয়াল টু C প্লাস C প্লাস C প্লাস C। সুতরাং হবে কত? 4C। সো C1 is to C2, তাহলে C/4 is to 4C, তাহলে C কেটে গেলে 1/4 is to 4। সুতরাং 1 is to 16, তো 1/16 is the correct option, 82। তারপরের কোয়েশ্চেন, চলো কে আছে? এরপরে পিঙ্কি আছে, পিঙ্কি বলবে। 83, সমান্তরাল পাত ধারককে দুটি পাত পরস্পর থেকে সুষম বেগে টেনে সরিয়ে নেওয়া হচ্ছে। যখন প্লেট দুটি পরস্পর থেকে x দূরত্বে থাকে তখন স্থির তড়িৎ শক্তির হার প্রদত্ত কোণটির সমানুপাতিক হবে। বাহ, তো এইখানে না, হ্যাঁ পিঙ্কি বলছে সবসময় ওর ভাগে কঠিন প্রশ্ন পড়ে। আচ্ছা দেখা যাক কি হয়। তো ইউ ইকুয়াল টু আমরা কি জানি? হাফ CV স্কোয়ার। স্থির মানে তড়িৎ শক্তির মধ্যে কত থাকে। আবার এটাকে কেমন লেখা যায়? হাফ ইন্টু, এখানে তাহলে C, আর এইখানে হচ্ছে কিউ স্কোয়ার, আর নিচে কি হয়? C স্কোয়ার হয়, কারণ কিউ সমান CV, V সমান Q/C, এটা হয়। তো হাফ কিউ স্কোয়ার বাই C হয়, এটা C হয়। এটা এইবার পরস্পর প্লেট দুটিকে পরস্পর থেকে x দূরত্বে থাকে এইরকম। দেখো প্রথমে সমান্তরাল পাত ধারক দুটি পাত পরস্পরকে সুষম বেগে টেনে সরিয়ে নেওয়া হচ্ছে, এইরকম আছে না? এবার এটা এইরকম চলে যাবে, এটা এইরকম চলে যাবে, তখন কি হবে? এইখানে তড়িৎ শক্তির এবার হার চেয়েছে। তড়িৎ শক্তির হার চাইলে স্থির তড়িৎ শক্তির হার কি হবে? আচ্ছা, তাহলে 1/2 কিউ স্কোয়ার, C এর মান কত হয়? K/0 α/d। সুতরাং হাফ কিউ স্কোয়ার D K/0 আলফা। তাহলে এটা ইউ সমানুপাতিক কি হবে? এবার ডি, এখানে ইউ আছে, তাহলে ইউ সমানুপাতিক ডি রয়েছে, কারণ কিউ যদি আদান ধ্রুবক থাকে, এপারে আদান আর এপারে আদান যদি সমান থাকে, তাহলে ইউটা কার সমানুপাতিক? ডি এর সমানুপাতিক। এবারে যদি সময় সাপেক্ষে হার বলেছে, মানে ডিউ ডিটি, ওটাও সমানুপাতিক ডি হবে। সুতরাং আমার হিসাবে হচ্ছে এই ডির জায়গায় যেহেতু x দূরত্ব রয়েছে, সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তোমরা করে দেখবে এটার কি হয়। এটা এখানে উত্তর রয়েছে এইটা, কিন্তু আমার হিসাবে এটাই হচ্ছে। 84টা দেখো, হ্যাঁ, শ্রেণীতে যুক্ত দুটি ধারকের ধারকত্ব 20 মাইক্রোফ্যারাড ও 60 মাইক্রোফ্যারাড। যদি সমবায়ের দুটি প্রান্তের বিভব পার্থক্য 40 ভোল্ট করা হয়, প্রতিটি ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে? ফার্স্ট আমরা দেখো শ্রেণীতে যুক্ত থাকলে না কি সমান থাকে বলতে পারবে? পিঙ্কি বলো, শ্রেণীতে যুক্ত থাকলে কি সমান থাকে? আচ্ছা মনে নেই, ঠিক 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 এইখানে দাও, এটা হচ্ছে কত? 20 মাইক্রোফ্যারাড, আর এটা কত? 60 মাইক্রোফ্যারাড, আর এটা কত? 40 ভোল্ট। এইবার শ্রেণীতে যুক্ত আছে, সুতরাং তুল্য ধারকত্ব কত হয়? 1/c = 1/20 প্লাস 1/60। তো 1/c, আচ্ছা গুণফল বাই যোগফল করে দিলে ভালো হতো, তা করে ফেলেছি, কি করে যাবে? 20 × 3 = 60 আর 60 × 1 = 60, মানে c = কত? 60/4,
সমান 15 মাইক্রোফ্যারাড। উই নো দ্যাট যে শ্রেণীতে যখন সিরিজ কানেকশনে থাকে তখন কি হয়, প্রতিটা ক্যাপাসিটারে চার্জ সেম হয়, তাহলে চার্জ সেম হয়। তো আমরা ফার্স্ট বার করবো কিউ সমান কি জানি সিবি। তো সি এর জায়গায় কত বসাবো, তাহলে 15, আর ভি এর জায়গায় বসাবো কত 40। আর যেহেতু একটু মাইক্রোফ্যারাড রয়েছে না, সেই জন্য এটাকে ফ্যারাডে -6 করে নিচ্ছে। তাহলে প্রথম যে ধারকটা রয়েছে তার বিভব কত হবে, তা আমরা জানি কি কিউ সমান সিবি। তো ভি সমান কত, কিউ বাই সি। তাহলে কিউ এর মান 15 ইন্টু 40, তাহলে এত কুলম এসে যাবে। 40 ইন্টু 10⁻⁶ কি আসবে, কুলম। আর নিচে কত, সি এর মান কত 20 মাইক্রোফ্যারাড। 20 ইন্টু 10⁻⁶ ফ্যারাডে নিয়ে আসলাম। 10⁻⁶, 10⁻⁶ কেটে যাবে, 20 2 40, সুতরাং 30 ভোল্ট। তাহলে একটা হচ্ছে 30 ভোল্ট। তো অপশান বি আর ডি, সি আর কাটা। দ্বিতীয়টার কত হবে না, দ্বিতীয়টার হবে ঠিক সেম ভাবে, যে 15 ইন্টু 40 ইন্টু 10⁻⁶ ভাজিত 60 ইন্টু 10⁻⁶। তো 10⁻⁶, 10⁻⁶ চলে যাবে, 15 4 60 আর 4 10 40, সুতরাং এটা হচ্ছে কত 10 ভোল্ট। তো অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। আর একটা ভাবে করা যেত, এখানে দেখো 20 আর 30 আর 20 আছে, মোট 50 হতো না, কিন্তু সেটা তো সম্ভব না, আমার তো সর্বোচ্চ 40 ভোল্ট রয়েছে, সুতরাং 30 আর 10 হলো 40 ভোল্ট। এখান থেকে তাড়াতাড়ি করা যেত, যাই হোক আমি করেছি। তারপরে কোয়েশ্চেন 85টা। একটি সি ধারকত্বযুক্ত বিভবকে ভি বিভব আহিত করার পর এটিকে ঘনকের মধ্যে রাখা হলে ঘনকের মধ্যে দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে। তো তোমরা এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের একটা অঙ্ক, যে ঘনকের মধ্যে দিয়ে যদি কিউ আদান থাকে তার মোট তড়িৎ ফ্লাক্স কত। মোট তড়িৎ ফ্লাক্স হয় সমান কি ফাই ইকুয়াল টু কি ভেতরে যা আদান আছে বাই এপসিলন নট। এটা আবার উই নো দ্যাট কিউ ইকুয়াল টু কি সিভি, সুতরাং কিউ এর জায়গায় কত বসবো, সিভি বাই এপসিলন নট। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। চিন্টু বুঝতে পেরেছো? ঠিক আছে চিন্টু। তারপরে পিন্টু বলো তাহলে এবারে 86টা। 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড ও 3 মাইক্রোফ্যারাড ধারকত্বের 3টি ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করে 1100 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। প্রতিটি ধারকের বিভব পার্থক্য কত কত হবে। আচ্ছা একটা ট্রিক্স বলবো। ট্রিক্সটা হচ্ছে যে 3টে যোগ করলে 1100 ভোল্ট হবে সেইগুলো হচ্ছে পারফেক্ট অ্যান্সার হবে। দেখো এই 3টে না 600 300 আর 100 কত হচ্ছে 1000, এটা তো হবে না। 400 200 আর 600 এটা তো 1200, এটাও হবে না। 200 300 500 আর 400 900 হবে না, এটাও হবে না। আর 6 3 9 10 11 এটা হচ্ছে রাইট অপশন। করে দেখাচ্ছি, রুকো যারা সবার করো। শ্রেণী সময়রা এই রয়েছে, দেখো এম শ্রেণী সময়। তাহলে এর তুল্য ধারকত্ব আমি ধরে নিচ্ছি যে সি, তাহলে 1 বাই কত 1 মাইক্রোফ্যারাড, মানে 1 বাই অন্যান্যগুলো যোগ করলে সমান হতো, তাহলে 2 + 1/3। তো 1 বাই সি ইকাল টু তাহলে 1 বাই 6, তো 6 একান্ন হতো, 3 একান্ন হতো আর 2, তো সি ইকাল টু কত 6 বাই 11 মাইক্রোফ্যারাড এটা হতো। তো আমরা জানি কি শ্রেণী সমবায়ে কিউ সেম হয়, কিউ প্রতিটা ধারকের আদান সমান থাকে, তাহলে কিউ সমান সিভি। তো কিউ এর জায়গায় এই সি এর জায়গায় কত হবে 6 বাই 11, আর ভি এর জায়গায় কত 1100, তাহলে হবে কত 600। হ্যাঁ 11 আর 600 কুলম আদান হবে। এবার বিভব পার্থক্য, তাহলে এর বিভব পার্থক্য বার করো ফার্স্টে। তাহলে ভি1 সমান কি কিউ বাই সি, তাহলে কিউ এর জায়গায় কত বসাবো 600। আচ্ছা এখানে মাইক্রোফ্যারাড ছিল না, এখানে তাহলে একটা 10⁻⁶ গুণ করানো হয়নি, কারণ 6 বাই 11 ইন্টু 10⁻⁶ এটা হচ্ছে ফ্যারাডে হবে, তবে হবে। তাহলে এটা হচ্ছে 10⁻⁶, সুতরাং 600 ইন্টু 10⁻⁶। আর সি এর মান কত 1 ইন্টু 10⁻⁶, তাহলে কত হচ্ছে 600 ভোল্ট। তাহলে আমি আর করছি না, তোমরা করে দেখবে সেমই আসবে। সুতরাং অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। তারপরে কোয়েশ্চেনে যায় 87। পিঙ্কি বলো, একটি বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারক, এটা বলবে তো আমি সূত্র ধরবো, বলবে যে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 2 মাইক্রোফ্যারাড, পাত দুটির মধ্যবর্তী দূরত্ব 3 গুণ
এবং পাত দুটির মধ্যবর্তী স্থানে একটি পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করালে ধারকত্ব হয় 8 মাইক্রোফ্যারাড। পাতটির পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো কত? তো এটা বলো সমান্তরাল পাত ধারকের ধারকত্বের সূত্র কি? তো আমরা জানি সি ইকুয়াল টু কে এপসিলন নট আলফা বাই ডি, এটা জানি। এখানে এবার মান কি হবে তাহলে? বলেছে পাত দুটির মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হয়েছে, আর পাত দুটির মধ্যবর্তী স্থানে পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করলে তার ধারকত্ব হয় 8 মাইক্রোফ্যারাড। প্রথমে আছে বায়ু, সুতরাং আমরা তাহলে কি লিখতে পারি? C2/C1 ইকুয়াল টু, তাহলে এপসিলন নট আর আলফা ধ্রুবক, এখানে যেহেতু ক্ষেত্রফলের কথা বলেনি তাহলে ওটা ধ্রুবক নেবো। শূন্য মাধ্যমে তড়িৎ বিদ্যুৎ এমনি কনস্ট্যান্ট, সুতরাং K2/D2 ইকুয়াল টু কি হয়ে যাবে তাহলে C1 এর জায়গায় এইখানে তাহলে C1 এ এইখানে হচ্ছে K1 আর এইখানে হবে D1, এটা তাহলে C2/C1 K2 এর জায়গায় কত লিখবো? তাহলে K2 এর জায়গায় হবে তাহলে 8, আর D2 এর জায়গায় কত লিখবো? D2টা 3D লিখে দেবো। প্রথমেরটা কত লিখবো? D, প্রথমে মনে করো D দূরত্ব ছিল, তারপর হলো 3D। আর K1 এর জায়গায় কত হবে? না 1, কেমন ছিল মনে নেই? এইরকম সেই পাত, এটাতে প্লাস ছিল এইরকম, এটাতে মাইনাস হতো, এটাকে আর্থিং করে দেওয়া হতো। তো এটা C2 প্রবেশ, প্রথমে বলেছে পাত ধারকের ধারকত্ব হচ্ছে, ও আচ্ছা এটা 8, তো এইটা বলেনি, ধারকত্ব বলেছে 8 মাইক্রোফ্যারাড। K2 মানটা আমাদের বার করতে হবে। তাহলে C2 মান কত? C2 মান আছে 8, C1 এর মান কত? 2 মাইক্রোফ্যারাড কেটে যাবে, সেই জন্য আর লিখছি না। ডিডি কাটা যাবে, তাহলে K2/3, তো 2 আর 8 কাটাকাটি করলে হবে 4, তো K2 ইকুয়াল টু 4 × 3 = 12। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, তারপরের কোয়েশ্চেন চিন্টু বলো। বলেছে যে প্রদত্ত বর্তনীতে পি ও কিউ বিন্দু তুল্যরোধ। তাহলে দেখো এইখানে না, আচ্ছা এইটা এরকম ভাবে হলো কিভাবে? আচ্ছা এইটা এইরকম ছিল ছবিটা, এইখানে দেখতে হবে দেখো একদিকটা পির দিকে, অন্য দিকটা সব কিউয়ের দিকে, সুতরাং সমান্তরাল সম রয়েছে। অ্যাকচুয়াল ছবিটা আঁকলে না তোমাদের পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। প্রথম না এইরকম আছে, তারপরে আচ্ছা এইটা এত ডিজাইন দেওয়ার দরকার নেই, এই একটা এই দুটো, তারপরে এইরকম 4টে, এইরকম হয়ে 4টে আছে, 1 2 3 4টে এইরকম রয়েছে, এই 4টে রয়েছে, তারপরে এরকম 8টা থাকবে। তো আমি আর আঁকছি না। তো এইদিকে পি রয়েছে, এইদিকে কিউ, এইরকম অসীম হয়ে যাবে। তাই একটার জন্য কত দিয়েছে? 1, এটার জন্য কত হবে? এর তুল্য ধারকত্ব কেমন হবে দেখো, 1/1 + 1/1 ইকুয়াল টু 1/c। তাহলে 1/c ইকুয়াল টু কত? 2, তাহলে c ইকুয়াল টু কত? 1/2। এর ক্ষেত্রে কত হবে? 1/4। এইবারে এরা কি রয়েছে না 1, 1/2, 1/4, 1/8, এরা হচ্ছে সমান্তরালে রয়েছে, প্যারালালে রয়েছে। সুতরাং c ইকুয়াল টু তাহলে কি হবে? 1 + 1/2 + 1/4 + 1/8 + ... দ্য ইনফিনিটি। এইরকম সমীকরণ আসলে আমরা একটা সূত্র জানি কি, a1 - r। তাহলে এ বলতে কি? প্রথম পদ, 1 - r এর জায়গায় কি দ্বিতীয় পদ, মানে 1/2 বাই যদি প্রথম পদ ভাগ করি, বা তুমি 1/4/1/2 করো, সেই হবে কি 1/2। সুতরাং r এর জায়গায় কত হবে? 1/2, এই সূত্রটা থেকে। সুতরাং c ইকুয়াল টু, তাহলে ওপরে 2 চলে যাবে আর 2 - 1 আসবে, তো c ইকুয়াল টু কত হবে? তাহলে 2 আসবে। সুতরাং 2 মাইক্রোফ্যারাড ইজ দ্য কারেক্ট অপশন। সো 88টা ডি আনসার হবে কারেক্ট অপশন। চিন্টু বুঝতে পেরেছো? ঠিক আছে, মাইক্রোফ্যারাডে রয়েছে, শুধু মাইক্রোফ্যারাড থাকবে। তারপরের কোয়েশ্চেন 89। আচ্ছা বলেছে প্রদত্ত বর্তনীতে একটি ধারকের ধারকত্ব সি হলে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত হবে? আচ্ছা এইরকম না যখন থাকবে, এগুলোকে সিম্পলিফাই করে নেবে, জাস্ট খুব ইজি। দেখো এই একটা ধারকত্ব, এখানে আমি নাম দিয়ে দিচ্ছি, এটা সি নাম দিয়ে দিই, তাহলে তোমাদের ভালো বুঝতে পারো। তাহলে এটা এ আর এটা সি দিয়ে এইখান থেকে এইখানে একটা দিচ্ছি, দেওয়ার পর এইখান থেকে এইখানে। আচ্ছা সিতে কটা পয়েন্ট হবে? তাহলে এর একটা 3টে পয়েন্ট, তাহলে 3টে পয়েন্ট এই যুক্ত হয়েছে। দেখো এইবার
আর একটা এইখান দেওয়া হচ্ছে, হয়ে এ কোথায় যাবে, ইটা হচ্ছে বির সাথে যুক্ত হবে, মানে এই যে বি থাকবে এইখানে, এ হচ্ছে বি, হ্যাঁ, তাহলে বি এই প্রান্তের সাথে যুক্ত হবে। এইবার দেখো ছবিটা কেমন ক্লিয়ার হচ্ছে কিনা। তাহলে এই দুটো কি আছে, প্রথমে সমান্তরাল রয়েছে, তাহলে এ যদি সি হয়, তাহলে ওইটা কি হবে, তাহলে একে সিম্পলিফাই করি, পরের স্টেপে কি হবে, এটা সি, এটা তাহলে এই একটা ধারক, এটা কত হবে সি, আর এটা সি, তারপরে এটা আর এইটা থাকবে। সুতরাং এই দুটোকে করলে কি হবে, ওদের তুল্য ধারা করতো, তাহলে এখানে তুল্য ধারা করতো, আর এইখানে একটা আসবে, তাহলে 1/c ড্যাশ ইকুয়াল টু 1/c প্লাস 1/2c, তাহলে 1/c ড্যাশ ইকুয়াল টু 2c, তাহলে 2 প্লাস 1, তাহলে c ড্যাশ ইকুয়াল টু 2c/3, তাহলে এইটা 2c/3, আর এইখানে কত হবে c। সুতরাং c ডবল ড্যাশ ইকুয়াল টু আবার সমান্তরালে রয়েছে, তাহলে সমান্তরালে তাহলে কি হবে 2c/3 প্লাস c, 2c/3 প্লাস c, সুতরাং কত হবে তাহলে 5c/3। সুতরাং টোটাল তুল্য ধারকত্ব 5c/3, অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোয়েশ্চেন চিন্টু বলো, প্রতিটি ধারকের মান সি, এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত। আচ্ছা এইখানে না এইগুলো হয় কি এইরকম, এটা অসীম মতো হয়ে যায়, যে এখানে প্রতিটি ধারকের মান যদি সি হয় তাহলে তুল্য ধারকের মান কত হবে। তো এটাকে ক্যালকুলেশন করতে গেলে আমরা এখান থেকে একটু ভাগ করে নেবো এইটাকে, তাহলে ভাগ করে নিলে কি হবে, এই রকম হয়, এই রকম হয়। তো এটা অসীম হওয়ার জন্য ধরে নেবো যে টোটাল ধারকত্ব C1, টোটাল ধারকত্ব কত C1, অসীম, এটা অসীম। অ্যাকচুয়াল এইটা একটু চিত্রটা ভুল রয়েছে, এটা অসীম হয়। এইবার এইখান থেকে তাহলে একটা বার করে নেওয়া হয়েছে, তো এইটা ধরে নিচ্ছে সি, এটা ধরে নিচ্ছে সি, এইখানে যেটা থাকবে এর ধারকত্ব হবে C1। বলবো স্যার কেন, অসীম তো, অসীম হলে তুমি যা যোগ করো সেই অসীম হবে। সুতরাং এখান থেকে পুরো সেগমেন্টটা যদি C1 হয়, টোটাল সেগমেন্টও কিন্তু C1 হবে এটা। তো এইখান থেকে আমরা এইবারে বার করব, তাহলে C1 হচ্ছে কি, মানে সমগ্র এখানে সমগ্র অংশের জন্য ধারকত্ব হচ্ছে C1, এখানে লিখে দিচ্ছি সমগ্র অংশের জন্য ধারকত্ব C1, মানে কি এটা অসীম অংশ হচ্ছে, অসীমের জন্য C1, তাহলে একটু কেটে নিলেও তার জন্য এটা C1 হবে। তো এইটার এটা কি রয়েছে, এইবার দেখো এটাকে সিম্পলিফাই করে দিচ্ছি, এই রকম, এটা C1 আর এটা রয়েছে C, এই আর এইটা রয়েছে C, এই হচ্ছে এবারে কি A, আর এবার হচ্ছে B। তাহলে C1C সমান্তরালে রয়েছে, তাহলে তুল্য ধারকত্ব এটার কত হবে, এই C আর এটা হচ্ছে C1 প্লাস C, এই C, এই। সুতরাং 1/c ড্যাশ ইকুয়াল টু 1/c, আচ্ছা C1 ধরেছিলাম টোটাল ধারকত্ব, সেই টোটাল ধারকত্ব ধরেছিলাম C প্লাস 1/c1 প্লাস C, তাহলে 1/c1, এটাকে যদি আমরা করি তাহলে C1C প্লাস C স্কোয়ার, তাহলে C1 প্লাস C প্লাস C, তাহলে 1/c1 ইকুয়াল টু কত হবে, C1 প্লাস 2C বাই C1C প্লাস C কি হবে না C স্কোয়ার রয়েছে, C স্কোয়ার। তো যদি কোনাকুনি গুণ করে দিই C1C প্লাস C স্কোয়ার, C1 স্কোয়ার প্লাস 2C C1, তো C1 এর মান বার করবো, তাহলে C1 স্কোয়ার প্লাস 2C C1 মাইনাস C1C মাইনাস C স্কোয়ার ইকুয়াল টু 0। তো C1 স্কোয়ার প্লাস C1 মাইনাস C স্কোয়ার ইকুয়াল টু 0। তো C1 ইকুয়াল টু মাইনাস বি, তাহলে মাইনাস সি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4c, তাহলে সি স্কোয়ার মাইনাস 4, এর মান 1 আর সি এর মান হচ্ছে মাইনাস সি স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার বাই কত 2।
সুতরাং মাইনাস সি প্লাস মাইনাস রুট ওভার সি স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে কত 4c স্কোয়ার বাই কত 2। তো এইখানে ক্যালকুলেশন করলে কত হবে c1 ইকুয়াল টু তাহলে রুট ওভার 5c স্কোয়ার মাইনাস সি বাই 2। তো c1 ইকুয়াল টু তাহলে c কমন নেবো, নিলে রুট 5, এটা প্লাস, আচ্ছা মাইনাস আছে এইখানে, প্লাস মাইনাস ছিল না, তো এটা হচ্ছে প্লাস মাইনাস আর এটা হচ্ছে মাইনাস সি। তো সি কমন নিলে -5 -1, এইখানে প্লাস মাইনাস দিয়ে দিচ্ছি এই বাই 2, তাহলে রুট ওভার 5 - 1 বাই 2 ইন্টু সি। সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে আচ্ছা হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই জানাবে এবং কমেন্ট করতে ভুলবে না যে কী সমস্যা হচ্ছে তোমাদের, আমাকে বলো, আমি ট্রাই করব সমস্যাগুলো সমাধান করার জন্য। এবং এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, শেয়ার করে অবশ্যই এবং সাবস্ক্রাইব করতে বলবে যাতে আমার সাবস্ক্রাইবার বাড়ে। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাকলো এবং নেক্সট থেকে আমরা কিন্তু শুরু করব, নেক্সট থেকে আমরা রোদের চ্যাপ্টার থেকে শুরু করে দেবো। ঠিক আছে, ওমের সূত্র ওই চ্যাপ্টার থেকে আমরা শুরু করে দেবো। ইউনিট 1 মোটামুটি অনেক কমপ্লিট করে দিলাম, প্রায় 200খানা অঙ্ক মানে কোয়েশ্চেন করে দিলাম, এমসিকিউ হয়ে গেল। এবারে পরের দেখতে ওমের সূত্র থেকে হবে।